নমস্কার। গল্প চিরন্তনীতে সকল শ্রোতা বন্ধুকে স্বাগত জানাই। আজ শুনবেন গজেন্দ্র কুমার মিত্রের লেখা গল্প মৃত্যু ভয়। পূজা কনসেশন চলিতেছে আজ কয়েকদিনই, কিন্তু আজ হইতেই পূজার ছুটি আরম্ভ। সমস্ত 7 আপ ট্রেনখানা লোকে লোকারণ্য। হিন্দুস্থানি, পাঞ্জাবি, কাবুলি, মারোয়ারি, সিন্ধি, ওড়িয়া, সাঁওতালি, বাঙালি, ভারতের প্রায় সব ভাষাভাষী এবং সমস্ত প্রদেশের অধিবাসী সেই প্রয়াগে আসিয়াছেন, কিন্তু মিলিত হইতে পারেন নাই। গালাগালি, হাতাহাতি, ঠেলাঠেলি এবং কিছুবার রক্তারক্তিও চলিয়াছে। তবু শেষ পর্যন্ত যাত্রীরা ঠেলিয়া ঠুলিয়া কোনো মতে উঠিতেছেই, আর পরক্ষণেই পুরাতনদের দলে মিশিয়া বামপন্থীদের প্রাণপণে বাধা দিবার চেষ্টা করিতেছে। ফিরিওয়ালার চিৎকার, মুটেদের বচসা ও যাত্রীদের কটূক্তি সমস্ত মিলিয়া স্থানটিকে নরমেধ যজ্ঞের আসর করিয়া তুলিয়াছে বলিলেও বোধ করি অত্যুক্তি হয় না। ইহারই মধ্যে ট্রেন ছাড়িবার ঠিক পূর্ব মুহূর্তে একটি বাঙালি যুবক ছুটিতে ছুটিতে আসিয়া একটা মাঝারি কামরার হাতল ধরিয়া টপ করিয়া পা দানিতে উঠিয়া পড়িল। সঙ্গে সঙ্গে গাড়ির মধ্য হইতে বাংলা ও হিন্দুস্থানি ভাষায় নানা প্রতিবাদ ধ্বনিত হইয়া উঠিল। এখানে নয়, এখানে নয়, হিয়া জাগা কাহা, আগে যাও, বহুত খালি হ্যায়, ইত্যাদি। কিন্তু ছেলেটি অবিচলিতভাবে হাতের ছোট সুটকেস এবং আরও ছোট্ট বিছানাটা জানালা গলাইয়া ফেলিয়া দিল। তাহার পর ধমক দিয়া কহিল, দেখতা নেহি, গাড়ি ছোড় দিয়া। তাহার পর দরজা খোলা অসম্ভব দেখিয়া সে জানালা দিয়াই গলিয়া অনায়াসে ভিতরে চলিয়া আসিয়া একটা বিছানার বান্ডিলের উপর দাঁড়াইয়া ঘাম মুছিতে লাগিল। গাড়ির মধ্যে অসন্তোষ তখনও যায় নাই। একজন রুষ্ট কণ্ঠে কহিলেন, ইঞ্জিনের দিকে দেদার জায়গা খালি পড়ে রয়েছে, তবু সকলে এইখানেই ভিড় করবে। ছেলেটি তখন চোখ বুজিয়া দম লইতেছিল। সে চোখ মেলিয়া বক্তার দিকে চাহিয়া হাসিয়াই জবাব দিল, আপনি আবার ইয়াইয়ারের গাড়ির সামনের দিকে চড়তে বলেন? সঙ্গে সঙ্গে সকলেই একবার শিহরিয়া উঠিলেন। সম্প্রতি এতগুলি দুর্ঘটনা ঘটিয়া গিয়াছে বটে, কিন্তু সে কথাটা সকলেই এক প্রকার ভুলিয়া গিয়াছিলেন। সহসা মনে পড়িয়া গেল। তবু একজন ক্ষীণকণ্ঠে কহিলেন, খামোকা ইআইআরেরই বা দোষ দিচ্ছেন কেন? এই তো সেদিন ঢাকা মেলে কি কাণ্ডটাই হয়ে গেল। ছেলেটি কেমন যেন অদ্ভুতভাবে একটু হাসিল। তারপর কহিল, তা বটে, কিন্তু সেও তো আমারই দোষে। আমারই দোষে? নিমেষের মধ্যে গাড়িশুদ্ধ লোক যেন চঞ্চল হইয়া উঠিল। তাহারই দোষে এ কথার কি অর্থ হইতে পারে? ব্যাপার কি মশাই? একজন ঝুঁকিয়া পড়িয়া প্রশ্ন করিলেন। আর একজন কহিলেন, আপনি কি এখানে চাকরি করেন? মানে ইবিআরে? সকলেই উৎকর্ণ হইয়া উঠিল। ওধারের বেঞ্চে গুটি কয়েক বাঙালি ভদ্রলোক যতখানি সম্ভব বিছানা বিস্তৃত করিয়া বসিয়াছিলেন। উত্তরটা শুনিবার অসুবিধা তাহাদেরই বেশি। ফস করিয়া তাহাদের মধ্য হইতে একজন একটু সরিয়া বসিয়া কহিলেন, এইদিকে আসুন না দাদা, কতক্ষণ আর কষ্ট করে যাবেন? জায়গা একরকম হয়েই যাবে এখন। বলা বাহুল্য, আগন্তুক আর দ্বিধা করিল না। কোনো মতে স্তূপাকার মোট ঘাট ঠেলিয়া মারাইয়া এপাশে আসিল এবং তাহাদেরই বিছানা জাজিমের উপর বেশ আরাম করিয়া বসিল। আহ, বাঁচলুম, ছুটোছুটি করে এসে দাঁড়ানো যা কষ্ট। সে ধীরে সুস্থে একটা সিগারেট ধরাইল। এধারে শ্রোতারা অসহিষ্ণু হইয়া উঠিতেছিলেন। তাহাদের মধ্যে একজন মুখবন্ধস্বরূপ প্রশ্ন করিলেন, আপনার নামটা কি, জিজ্ঞাসা করতে পারি? ছেলেটি হাসিয়া জবাব দিল, বিলক্ষণ, তা পারবেন না কেন? আমার নাম অসিতারঞ্জন সেন।
এইবার আর কৌতূহল দমন করিতে না পারিয়া একজন প্রশ্ন করিলেন, তার ঢাকা মেল দুর্ঘটনার সঙ্গে আপনার কি সম্পর্ক শুনতে পেলুম না তো? রহস্যজনকভাবে হাসিয়া অসিত জবাব দিল, মানে আমি ওই গাড়িতে ছিলুম আর কি। সকলেই বিস্মিত হইল। কথাটা ঠিক বুঝিতে না পারিয়া সকলেই প্রথমে পরস্পরের মুখের দিকে এবং পরে অসিতের মুখের দিকে চাহিল। অসিত কিন্তু তখন নির্বিকারভাবে সিগারেট টানিতেছে, আর সকলের মুখের দিকে চাহিয়া মিটিমিটি হাসিতেছে। শেষে একজন প্রশ্ন করিলেন, তার মানে আপনি ছিলেন, তা কি হয়েছে? সিগারেটের খানিকটা ছাই ঝাড়িয়া অসিত একটা নিঃশ্বাস ফেলিয়া কহিল, দেখুন, কথাটা আমার বলবার ইচ্ছা ছিল না মোটে, আপনাদের পেরাপিরিতেই বলতে হচ্ছে। এর মধ্যে যে কটা ট্রেন দুর্ঘটনা ঘটল তার সব কটাতেই আমি ছিলুম। কথাটা ঠিকমতো বুঝিতে না পারিলেও অকস্মাৎ বোধ করি অকারণেই একটা হিম শৈত্য সকলের মেরুদণ্ড দিয়া দেহের নিচের দিকে যেন নামিয়া গেল। অনেকেরই মুখ হইয়া উঠিল বিবর্ণ। অসিত কিন্তু বলিয়াই চলিয়াছে, এমনই আমার দুর্ভাগ্য, যে ট্রেনেই আমি চড়ব একটা না একটা কিছু ঘটবেই। প্রায়ই আমি ইআইআরে যাই, শুধু পরখ করার জন্যেই সেবার ইবিআরে বেড়াতে গিয়েছিলাম। যাবার সময় গিয়েছিলাম দার্জিলিং মেলে। বিশেষ কিছু হয়নি বটে, কিন্তু একটা কথা আপনারা হয়তো শোনেননি, তিনটি লোক সেদিন দার্জিলিং মেলে কাটা পড়েছিল, আর একটা ফায়ারম্যানের দুটো আঙুল একেবারে উড়ে গিয়েছিল। ভেবেছিলুম ফেরবার পথেও হয়তো অমনি একটা কিছু ছোটোখাটোর ওপর দিয়ে কেটে যাবে, কিন্তু তা হলো না। তাও যখন সারা রাত কাটল তখন অনেকটা নিশ্চিন্ত হলুম, ঘুমও একটু এলো। কিন্তু কে জানতো মশাই যে শেষ রাত্রে ঢাকা মেল অমন করে এসে আমাদের ঘাড়ে চাপবে। ইস, দৃশ্যটা মনে পড়িয়াই বোধ হয় অসিতের সর্বাঙ্গ শিহরিয়া উঠিল। সে একটুখানি স্থির হইয়া বসিয়া থাকিয়া নিজেকে খানিকটা সামলাইয়া লইয়া পুনরায় কহিল, সে যে কি মর্মন্তুদ দৃশ্য মশাই, কি বলবো আপনাদের। সকাল হতে বেরিয়ে যখন দেখলুম ওই অবস্থা, কারুর দেহের খানিকটা তাল পাকিয়ে গেছে, কারুর পাঁজরা ভেঙে বুকে খানিকটা গর্ত, কারুর বা হাত পা কোথায় উড়ে গেছে তার কোনো খবরই নেই, তখন সত্যি সত্যি মনে হলো যে কাছাকাছি কোনো গাছ খুঁজে নিয়ে গলায় দড়ি দিই। কী অনুশোচনা যে হলো তা আপনাদের বোঝাতে পারবো না। মনে হলো কেনই বা শখ করে পরীক্ষা করতে এসেছিলুম, আমি যদি না আসতুম তাহলে তো আর এমনটা ঘটতো না। অসিত চুপ করিল। গাড়ি শুদ্ধ তখন নিস্তব্ধ, শুধু তাহার ঠিক পাশেই যিনি বসিয়াছিলেন রাধিকাবাবু তাহার নাম, তিনি প্রাণপণে একটুখানি ওপাশে সরিয়া বসিলেন। সকলেরই মুখে চোখে একটা ভয়ার্ত ব্যাকুলতা। কাহারও বা কথাটা শুনিতে শুনিতে মুখটা অনেকখানি হাঁ হইয়া গিয়াছিল। তিনি এখনও বুঝিতে পারেন নাই, কেহ বা বহুক্ষণ দুই চক্ষু বিস্ফারিত করিয়া বসিয়া থাকিয়া ঘন ঘন চোখের পাতা ফেলিতেছেন। অনেকক্ষণ পরে ওপাশের মারোয়ারি ভদ্রলোকটি কতকটা নিজেকে সান্ত্বনা দিবার উদ্দেশ্যেই বলিয়া উঠিলেন, এই সব আপনার বুঝা ভুল আছে বাবুজি। অসিত একটুখানি ম্লানভাবে হাসিল, কোনো জবাব দিল না। মারোয়ারি ভদ্রলোকটি তখন তাতিয়া উঠিলেন, হাসলেন যে বাবু, আপনি ছিলেন ওই বিহিটা ডিজাস্টারের সময়? অসিত তৎক্ষণাৎ ঘাড় নাড়িয়া কহিল, ছিলুম বই কি, আর না থেকে উপায়ও ছিল না লালাজি। আজকাল আমি খুব দরকার না থাকলে ট্রেনে চাপি না, চাপলেও চেষ্টা করি দিনের বেলা যেসব ট্রেনে যাওয়া যায় সেই সব ট্রেনে যেতে। কিন্তু সেদিন উপায় ছিল না ওই ট্রেনে না এসে। তাহার পর রাধিকাবাবুর দিকে ফিরিয়া কহিল, বললে বিশ্বাস করবেন না হয়তো, তারপর প্রায় 15 দিন আমি ঘুমোতে পারিনি।
যখনই ঘুমোতে চেষ্টা করতুম চোখের সামনে ভেসে উঠত ওই সব চেহারা। কারুর মাথাটা থেঁতলে চ্যাপ্টা হয়ে গেছে, কারুর হয়তো সমস্তটাই চটকে তাল পাকিয়ে গেছে, শুধু মধ্যে প্রাণটুকু ধুকধুক করছে। আর সে কি গোঙানি মশাই, এখনো মনে হলে যেন হাত পা অবশ হয়ে আসে। রাধিকা বাবুর ওপাশে যিনি বসিয়াছিলেন, মনে হইল তিনি যেন চোখ বুজিয়া বেঞ্চিতে ঠেস দিয়া কান্নাই চাপিবার চেষ্টা করিতেছেন। রাধিকাবাবুও হেঁট হইয়া কুঁজা হইতে উপর্যুপরি 3 গ্লাস জল খাইয়া ফেলিলেন। আর পিছনের বেঞ্চে যে কয়জন মহিলা বসিয়াছিলেন তাহাদের মুখের চেহারা তো অবর্ণনীয়। লালাজির হাতে ছিল অর্ধভুক্ত একটা পেয়ারা। তিনি কম্পিত হস্তে সেটা ফেলিয়া দিলেন বাহিরে। সব ঝুট, আপনি খালি আমাদের ভয় লাগাচ্ছেন। আবার সেই ম্লান হাসি। অসিত হাত দুইটা জোর করিয়া ললাটে ঠেকাইল, কহিল, ভগবানের কাছে সেই প্রার্থনাই তো অহরহ করি লালাজি, যে একবার অন্তত এ ভয়টাকে ঝুট করে দাও। তিনি শোনেন কই? সেদিন সকালে যখন পাঞ্জাব এক্সপ্রেসটা ফেল হয়ে গেল, তখনও পরের দিন যাব বলেই বাড়ি ফিরে গিয়েছিলাম। প্রতিজ্ঞা ছিল রাত্রের ট্রেনে আর যাব না। ছোট ভাই বললে, দাদা একটা মিথ্যে কুসংস্কারের জন্যে কাজে ক্ষতি করবে, দেরাদুন এক্সপ্রেসে চলে যাও। আমিও তাই বুঝে গেলুম। ভাবলুম সত্যিই বোধহয় কুসংস্কার আমার, এবারে তাই প্রমাণ হয়ে যাবে। কিন্তু রাত্রে ঘুমোতে পারিনি লালাজি। গোটা কামরার মধ্যে আমিই জেগেছিলাম শুধু। দম লইবার জন্যই বোধহয় অসিত থামিল। নিজের অজ্ঞাতে রাধিকা বাবুর মুখ দিয়া বাহির হইয়া গেল, তারপর? অসিত কহিল, তারপর আর কি? ব্যাপারটা যখন ঘটল তখন অবশ্যই আর জ্ঞান ছিল না, কিন্তু চৈতন্য যখন হলো তখন উঠে বসে আগে নিজেরই গালে মুখে চড়াতে লাগলুম। যদি রাত্রের ট্রেনে না চড়তুম তাহলে তো আর এইটি হতো না। বিশেষ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে যখন দেখতে হলো চোখের সামনে জ্বলন্ত গাড়ির মধ্যে থেকে লোকগুলো প্রাণের দায়ে চিৎকার করছে, অথচ তাদের বাঁচানো যাচ্ছে না, তখন যে প্রাণের মধ্যে কী হতে লাগলো তা কাউকে বোঝানো যাবে না। অকস্মাৎ পিছনের বেঞ্চি থেকে একটি বৃদ্ধা মহিলা চিৎকার করিয়া কাঁদিয়া উঠিলেন। ওরে বাবা রে, আমি যে রোগা মেয়েকে দেখতে যাচ্ছি রে, আমার কি হবে রে? চাহিয়া দেখিলাম আরও 2-1 মহিলা আঁচলে চোখ মুছিতেছেন। ওপাশের শিখ দম্পতিটি ব্যাপার ঠিক না বুঝিলেও গাড়িশুদ্ধ সকলের ভয় লক্ষ্য করিয়া বিবর্ণ হইয়া উঠিয়াছেন। আর সবচেয়ে কাণ্ড বাঁধাইয়া তুলিলেন রাধিকা বাবু। পাশের ভদ্রলোকটির কোলের উপর ঢলিয়া পড়িয়া কহিলেন, আমার বুকের মধ্যে কেমন করছে, একটু হাওয়া করুন কেউ। অসিত মহিলাদের দিকে কিছুক্ষণ চাহিয়া থাকিয়া কহিল, আপনারা এত ভয় পাবেন জানলে আমি এসব কথা বলতুম না। ইস, ভারী অন্যায় হয়ে গেল। কিন্তু মানুষের স্বভাব এমনই যে যতই ভয় পায় ততই তাহার সেই ভয়ের বস্তু সম্বন্ধে কৌতূহল বাড়ে। ওধারে 2টি যুবক বসিয়াছিল। তাহাদের মধ্যে একজন প্রশ্ন করিল, আচ্ছা, অনেক দিন আগে সেই যে পাঞ্জাব মেলের ব্যাপার হয়, তাতেও কি আপনি ছিলেন? অসিত ঘাড় নাড়িয়া কহিল, ছিলুম বই কি, তাতেই তো আমার বাবা মারা যান। আমি বাবাকে নিষেধ করেছিলুম, তিনি শোনেননি। যুবকটি কি একটা কথা বলিতে গিয়া যেন চাপিয়া গেল। কিছুক্ষণ পরে কহিল, আচ্ছা, এ পর্যন্ত যা ঘটেছে সবই কি রাত্রিবেলা? অসিত জবাব দিল, সমস্ত। সেদিন হরিদ্বার যাচ্ছিলুম দিল্লি হয়ে। এখানে থেকে সারা পথটা দিনের ট্রেনে ট্রেনে গেলুম। কিন্তু দিল্লি গিয়ে ভাবলুম যে এ পর্যন্ত যা কিছু হয়েছে সবই তো বিহারে, এত পশ্চিমে কি আর কিছু হবে? তাইতেই তো ওই কাণ্ডটা ঘটল। দেরাদুন দিল্লি এক্সপ্রেসে চললুম, তাও গেল।
আহা, এক বিধবা তার একমাত্র ছেলে নিয়ে যাচ্ছিল হরিদ্বার। বিধবাটি গেল বেঁচে, কিন্তু তারই চোখের ওপর ছেলেটা মরে গেল। ওপাশের বৃদ্ধাটি কান্না থামাইয়া অসিতের কথা শুনিতেছিলেন। তিনি আবার ডুকরাইয়া কাঁদিয়া উঠিলেন। আর রাধিকাবাবুর অবস্থা দেখিয়া মনে হইল তাহার শেষ মুহূর্তই বুঝিবা উপস্থিত হইয়াছে। তিনি তখন শ্বাসের মতো করিয়া নিঃশ্বাস লইতেছেন। লালাজি কহিলেন, আপনি কোথায় যাবেন বাবু? অসিত জবাব দিল, এলাহাবাদে। এলাহাবাদ? অর্থাৎ কাল সকাল 6টা পর্যন্ত? পিছনের যুবকটি কহিল, দিনে দিনে যাবার কি আর কোনো উপায় নেই আপনার? অসিত কহিল, তাহলে কি সোজা যাই? কালই মোকদ্দমা আছে আমার। গাড়ি শুদ্ধ সকলেই নিস্তব্ধ হইয়া বসিয়া রহিলেন। শুধু মহিলাটির ফোঁপানোর শব্দ ছাড়া আর কিছুই তখন শোনা যাইতেছিল না। অসিত বোধ করি তখন ক্লান্ত হইয়া পড়িয়াছিল। সে চোখ বুজিয়া বসিয়া রহিল। একটু পরেই গাড়ি আসিয়া বর্ধমান পৌঁছিল। সেখানেও খুব ভিড়। 2-1 তাহার মধ্যে আমাদের কামরায় ঢুকিবার চেষ্টাও করিলেন, কিন্তু কোনো মতে কপাট খুলিতে না পারিয়া আবার অন্যত্র চেষ্টা দেখিতে গেলেন। কিন্তু কখন যে ইহার মধ্যে লালাজি মোট ঘাট বাঁধিয়া লইয়া স্ত্রীর হাত ধরিয়া দরজার কাছ পর্যন্ত পৌঁছিয়াছেন তাহা আমরা কেহই লক্ষ্য করি নাই। শিখ ভদ্রলোকটি সবিস্ময়ে কহিলেন, क्यों सर जी, आप यहाँ उतरते हैं? दिल्ली तक नहीं जाएगा? ততক্ষণে ট্রেন ছাড়িবার ঘণ্টা হইয়াছে। তাড়াতাড়ি নামিয়া পড়িয়া লালাজি প্ল্যাটফর্ম হইতে কি জবাব দিলেন তাহা ঠিক শোনা গেল না। তবে এইটুকু শুধু বোঝা গেল যে তিনি আর এই ট্রেনে দিল্লি যাইতে প্রস্তুত নহেন। অন্য যে কোনো গাড়িতে যত দেরিতেই হোক যাইবেন। ট্রেন ছাড়িয়া দিল, কিন্তু তবুও গাড়ির সকলেই চুপচাপ। কাহারও কোনো কথা কহিবার বিন্দুমাত্র উৎসাহ দেখা গেল না। সকলের মুখের চেহারা যেন এই 1.5 ঘণ্টা সময়ের মধ্যে অনেকখানি বদলাইয়া গিয়াছে। অসিত ততক্ষণে লালাজির শূন্যস্থানে নিজের বিছানাটা বিছাইয়া আরাম করিয়া বসিয়াছে, কিন্তু সেও কোনো কথা আর তুলিল না। অনেকক্ষণ পরে সহসা রাধিকাবাবু অপেক্ষাকৃত প্রকৃতিস্থ অবস্থায় উঠিয়া বসিলেন। কহিলেন, হ্যাঁ মশাই, আপনাকে একটি কথা বলবো। স্মিত মুখে অসিত কহিল, বলুন। রাধিকাবাবু একবার ঢোক গিলিয়া কহিলেন, আমি বলছিলুম কি, আপনি এই গাড়ি থেকে নেমে অন্য ট্রেনে গেলে হতো না? অসিত কহিল, সে তো আগেই বলেছিলাম আমি, উপায় নেই। কাল আমার মোকদ্দমার দিন আছে। রাধিকাবাবু কিছু উষ্ণ স্বরেই কহিলেন, তাই বলে এতগুলো লোকের জীবন বিপন্ন করবেন আপনি? প্রশান্ত মুখে অসিত জবাব দিল, কি করব বলুন, উপায় কি? রাধিকাবাবুর সঙ্গেরই অপর একজন রাগিয়া বলিলেন, উপায় কি তা আমরা কি জানি, আপনাকে নেমে যেতেই হবে। ঈষৎ বিদ্রূপের সুরে অসিত কহিল, বটে, যেতেই হবে? কেন শুনতে পাই কি? রাধিকাবাবু রাগে তোতলা হইয়া গেলেন। আমাদের খুশি, নামো বলছি, নইলে ঘাট ধরে নামাবো। অসিতের গলার স্বর রুক্ষ হইয়া উঠিল। কহিল, দেখুন, সাবধান হয়ে কথা বলবেন। আমিও টিকিট কিনে ট্রেনে চড়েছি, আপনারাও তাই। কি অধিকারে আমাকে গলা ধাক্কা দেবেন শুনি? বেশি বাড়াবাড়ি করলে আমি গার্ডকে ডেকে আপনাকে নামিয়ে দেব। কথাটার গুরুত্ব বুঝিতে পারিয়া রাধিকাবাবুর দল যেমন অকস্মাৎ গরম হইয়া উঠিয়াছিলেন, তেমনি অকস্মাৎ ঠান্ডা হইয়া গেলেন। ওধারের মহিলারা শুধু ঘোলা নিষ্প্রভ চোখে অসিতের দিকে চাহিয়া ফিসফিস করিয়া কি বলাবলি করিতে লাগিলেন। একটু পরে রাধিকাবাবুই আবার সন্ধির প্রস্তাব করিলেন। এবারে তাহার সুর আশ্চর্য রকম নরম। কহিলেন, আপনি কিছুতেই নামবেন না? অসিত কহিল, না।
আপনার টিকিটের টাকাটা যদি আমরা সবাই মিলে চাঁদা করে দিয়ে দিই? অসিত কহিল, তাতে আমার কি হবে? মোকদ্দমার ক্ষতিপূরণটা করতে রাজি আছেন কি আপনারা? দিন তাহলে 1,500 টাকা, আমি নেমে যাচ্ছি। আর সত্যি কথা বলতে কি, আবার কতকগুলো লোকের অপঘাত মৃত্যু দেখতে আমারও ইচ্ছে নেই। 1,500 টাকা! সকলেই চুপ করিয়া গেলেন। ও পাশের একটি যুবক শুধু ফিসফিস করিয়া রাধিকাবাবুকে বলিল, গার্ডকে ডেকে একবার বুঝিয়ে বললে কি হয়? কিন্তু সে কথার কেহ জবাব দিল না। ইতিমধ্যে গাড়ি আসানসোলের কাছাকাছি আসিয়া পড়িয়াছে। সহসা চাহিয়া দেখি ওপাশের মহিলারা অভিভাবকের ইঙ্গিতে মালপত্র গুছাইতে শুরু করিয়াছেন। রাধিকাবাবু যেন আঁধারে কুল পাইলেন। তিনি সাগ্রহে গলা বাড়াইয়া কহিলেন, আপনারা নামছেন না কি স্যার? সেই ভদ্রলোক জবাব দিলেন, অগত্যা, রুগ্ন বোনকে দেখতে যাচ্ছিলুম, আরও খানিকটা দেরি হয়ে গেল আর কি। কিন্তু নিজের প্রাণের মায়া আগে, বুঝলেন না? রাধিকাবাবুদের দল বোধ করি এই পথ দেখানোর অপেক্ষাতেই ছিলেন। তাহারাও ক্ষিপ্র হস্তে বাঁধা ছাঁদা আরম্ভ করিলেন। কতকগুলি ওড়িয়া মেঝেতে বসিয়াছিল। তাহারা কতকটা বুঝিয়াছিল, কতকটা বোঝে নাই, কিন্তু তাহারাও দেখি মালপত্র ঘাড়ে তুলিতেছে। আসানসোল স্টেশনে গাড়ি থামিবা মাত্র নামিবার জন্য হুড়াহুড়ি পড়িয়া গেল। শিখ ভদ্রলোকটি অতিমাত্রায় বিস্মিত হইয়া কহিলেন, কেউ বাবুজি, আপ লোক সব চলা যেতা হো? রাধিকাবাবু হাত মুখ নাড়িয়া কহিলেন, না গিয়ে কেয়া করেগা সর্দারজি, প্রাণের মায়া তো সবাইকারই হ্যায়, দেখতা নেহি ও সাক্ষাৎ সামন বৈঠা হ্যায়। গাড়ি যখন আসানসোল হইতে ছাড়িল তখন ওপাশে শিখ দম্পতিটি এবং এপাশে আমরা দুজন ছাড়া আর কেহ নাই। সমস্ত গাড়িটা ফাঁকা হইয়া গিয়াছে। অসিত ভালো করিয়া বিছানাটা বিছাইয়া সুটকেসটা মাথায় দিয়া লম্বা হইয়া শুইয়া পড়িল। তাহার পর আমার দিকে ফিরিয়া কহিল, কই আপনি নামলেন না তো? আমি জবাব দিলাম, আমি যে আপনার সঙ্গে এক গাড়িতে রয়েছি। আপনি যত গল্প করলেন সব কটাতেই তো দেখলুম আপনি নিজে বেঁচে গেছেন। আপনি যদি বাঁচেন তো আমিও বাঁচব। অসিত কহিল, তা বটে। উফ, একটুখানি শোবার জায়গার জন্যে কি পরিশ্রমই করতে হলো, আর কত মিথ্যে কথা। আমি বিস্মিত হইয়া কহিলাম, এর সবটাই কি মিথ্যে নাকি? অম্লান বদনে অসিত কহিল, নিশ্চয়ই। ইআইআরের গাড়িতে আমি খুব কম চড়েছি। এর আগে একবার কাশী গিয়েছিলাম, আর এই আজ যাচ্ছি এলাহাবাদ। সে শীঘ্রই ঘুমাইয়া পড়িল। ওধারের শিখ দম্পতিও একটু পরে শয্যা আশ্রয় করিলেন, কিন্তু আমি কিছুতেই চোখ বুজিতে পারিলাম না। যদিও আমি পূর্বেই সন্দেহ করিয়াছিলাম যে এ সব কথাই মিথ্যা, এবং এখন নিঃসংশয়ে জানিতে পারিলাম, তবুও সারা রাতি কেমন যেন গা ছমছম করিতে লাগিল। কিছুতে ঘুম আসিল না। এতক্ষণ শুনলেন গজেন্দ্র কুমার মিত্রের লেখা গল্প মৃত্যু ভয়। কেমন লাগলো গল্পটা? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করলাম।